তো বয়স দেখো আমরা প্রথমে পরিমাণগত রসায়নের একটা অঙ্ক করলাম, যেখানে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রথমে 10 মিলিলিটার 0.1 মোলার HCl দ্রবণ দ্বারা প্রশমিত করা হলো, কিন্তু পূর্ণ প্রশমনের জন্য 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের আরো 200 মিলিলিটার প্রয়োজন হলো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? তো প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে অ্যাসিড দ্রবণ আমরা দুইটা নিয়েছি, অর্থাৎ একটা HCl একটা সালফিউরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডকে আমাদের ইকুইভ্যালেন্ট করতে হবে। তো প্রথম ইকুইভ্যালেন্ট আমরা 10 মিলিলিটার 1 মোলার 0.1 মোলার HCl ইকুইভ্যালেন্ট করলে দেখলাম যে দুটো গুণ করলে 1 মিলিলিটার হয়, 1 মোলার হয়ে যায়। এবং 200 মিলিলিটার 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট করলে 30 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ঘনমাত্রা সেম করতে হবে আমাদের, এর জন্য এই দুটো গুণ করে সেম করে নিচ্ছি 30 মিলিলিটার। আবার দেখা যাচ্ছে উপরেরটা HCl এর সালফিউরিক অ্যাসিড, তাই সালফিউরিক অ্যাসিডকে HCl এ কনভার্ট করতে হলে যেহেতু 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 2 মোল HCl, সুতরাং এই সালফিউরিক অ্যাসিডের যে আয়তন থাকবে, যেহেতু ঘনমাত্রা সেম থাকবে, তাই আয়তনকে 2 দ্বারা গুণ করতে হবে, 30 গুণে 60, অর্থাৎ 60 মিলিলিটার 0.1 মোলার HCl পেয়ে গেলাম। তাহলে মোট অ্যাসিড দ্রবণ কত হবে? 1 মিলিলিটার আর 60 মিলিলিটার, তাহলে 61 মিলিলিটার 1 মোলার HCl পেয়ে গেলাম। এখন আমরা বিক্রিয়া লিখবো, যেহেতু HCl এ কনভার্ট করে নিয়েছি, তাই HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া লিখবো। বিক্রিয়া লিখে আমরা ছোট হাতের A ছোট হাতের B এর মান পেয়ে যাব। এখন অ্যাসিড বেস টাইট্রেশনের মূলনীতির সমীকরণ BBA/SH = HBB/HB টা গত ক্লাসে আমরা ড্রাইভ করছি, তো এই সমীকরণ দিয়ে HB আমরা সহজেই পেয়ে যাব। তো এই হলো একটা ম্যাথ। এরপর দেখো আরেকটা ম্যাথ আমরা করব। এই ম্যাথ সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়, মানে বোর্ডের পরীক্ষায়, ভর্তি পরীক্ষা সবসময় এই ম্যাথগুলো এসেই থাকে, সব সময় আসে। প্রথম পাত্রে আছে 50 মিলিলিটার 0.3 মোলার 50 মিলিলিটার 0.3 মোলার দ্বিক্ষারকীয় অ্যাসিড। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড, H2SO4, যে দুইটা প্রোটন দান করতে পারে। এরপরে বলতেছে 200 মিলিলিটার 0.2 মোলার MOH, মানে একক্ষারকীয় অ্যাসিড, এক অম্লীয় ক্ষার, অর্থাৎ 200 মিলিলিটার 0.2 মোলার MOH, 0.2 মোলার MOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এক অম্লীয় ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এরকম দুটো পাত্রে মনে করো অ্যাসিড এবং ক্ষার আছে। তো এই অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের pH কত হয়? ঠিক আছে, এই অ্যাসিড এবং ক্ষার দ্রবণের পাত্রকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের pH কত হয়? অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। এই 1 নম্বর পাত্রে থাকা তোমার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে, ঠিক আছে, কত মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হবে? উদ্দীপকের 2 নম্বর পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে নির্ণয় করো। অর্থাৎ এই ধরনের উদ্দীপক দিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যায়, ঠিক আছে। অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, মিশ্রিত দ্রবণের pH কত হবে, 1 নম্বর পাত্রের দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে কত মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হবে, 2 নম্বর পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে নির্ণয় করো। দেখো কতগুলো প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসতেছে। তো আমাদের এই পাঠের উদ্দেশ্য হচ্ছে পাত্রদ্বয় মিশ্রিত করলে, পাত্রদ্বয় মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের pH কত হবে? পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে, পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের pH কত হবে? গতকাল তো পার্টিসিপেন্ট ভালো ছিল, আজকে পার্টিসিপেন্ট মাত্র 30 কেন? ওকে, পাত্রদ্বয় মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের pH কত হবে? এখন দেখো কিভাবে আমরা বের করব। পাত্রদ্বয় দ্রবণ মিশ্রিত করতে হবে, তার মানে পাত্রদ্বয় একটাতে অ্যাসিড আছে একটাতে ক্ষার আছে, তার মানে মিশ্রিত করলে কি হবে? বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর সম্পূর্ণরূপে হয়তো প্রশমিত হতেও পারে, হয় অ্যাসিড অতিরিক্ত থাকতে পারে অথবা ক্ষার অতিরিক্ত থাকতে পারে। সেটা আমরা কিভাবে বের করব? প্রথমে দেখো এদের ঘনমাত্রা ভিন্ন আছে, ঘনমাত্রা ভিন্ন আছে, আয়তন ভিন্ন আছে, সুতরাং এটা আমরা প্রথমেই বলতে পারবো না বিক্রিয়া থেকে। প্রথমে আমাদের ঘনমাত্রা এক ইকুইভ্যালেন্ট করে নিতে হবে। 50 মিলিলিটার 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুইভ্যালেন্ট 3 × 15
মানে 15 মিলিলিটার, তার মানে 15 মিলিলিটার 1 মোলার H2SO4 ঘনমাত্রা সেম হয়ে গেল। তারপর একটা গুণ করে দেখি, 50 গুণ 0.3, হ্যাঁ 15। আর পরেরটা হচ্ছে 200 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা ইকুইভ্যালেন্ট করো, 2 দুগুণে 4, 40 মনে হয়, 40 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বিক্রিয়া লেখো, H2SO4 যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস H2O। দেখো সোডিয়াম এখানে Na2, এখানে 2 দাও, সালফেট হাইড্রোজেন দুইটা এখানে 2 দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ঘনমাত্রা সেম হয় তাহলে খুনির ওয়াহি আসবে। সালফিক অ্যাসিড এবং 2 মোলার 1 মিলিলিটার সালফিক অ্যাসিড 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে। ঘনমাত্রা যদি একই হয়, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা যদি একই হয়, তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 1 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড 2 মিলিলিটার সালফিউরিক সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। তার মানে এখানে 1 মোল ইকুইভ্যালেন্ট ওর 2 মোল। তার মানে আমরা বলতে পারি যে 15 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 15 দুগুণে 30 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করবে। অর্থাৎ 15 মিলিলিটার সালফিউরিক 1 মোলার সালফিউরিক অ্যাসিড 30 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করবে। তাহলে অতিরিক্ত ক্ষার থেকে যাচ্ছে, অতিরিক্ত ক্ষার ইকুয়াল 40 মাইনাস 30 ইকুয়াল 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ অতিরিক্ত ক্ষার থেকে যাচ্ছে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থেকে যাচ্ছে, তার মানে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ? ক্ষারধর্মী। অর্থাৎ এইখান থেকে আমরা ওই প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে পারছি যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি ক্ষারধর্মী হবে। কেন? 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত রয়ে গেছে। এখন এই 10 মিলিলিটার 1 এখানে দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাই এখানে লিমিটিং বিক্রিয়ক ইউজ করা যাবে না? লিমিটিং বিক্রিয়ক 9-10 এর সূত্র দিয়ে তুমি যদি এদের ভর বের করে লিমিটিং বিক্রিয়ক বের করে তারপরে তার ঘনমাত্রা নির্ণয় করো তাও হবে। 9-10 এর বেস ইউজ করলেও কিন্তু এই প্রশ্নের উত্তরটা হবে। কাহিনী করা দরকার আছে। হ্যাঁ, একটু বড় হবে। তবে এইভাবে করলে সহজে করা যায়। ইন্টারমিডিয়েট লেভেলে এটা আমাদের রুলস, আমাদের নিয়ম। ইকুইভ্যালেন্ট করে বিক্রিয়া লিখে এইভাবে আমরা বের করি। ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এইভাবে করা হয়। কিন্তু তুমি 9-10 বেস ইউজ করতে পারো যে তোমার ভর কেউ যদি স্যার বিক্রিয়া লিখে এই ফরম্যাটে না করে স্যার বের করা যাবে, সমস্যা নাই। 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ বলো। এর থেকে যদি কোনো সহজ ফরম্যাটে করি তাহলে কি স্যার এই ফরম্যাটে না করার কারণে কি নাম্বার কম আসার কোনো সম্ভাবনা আছে? সহজ ফরম্যাট বলতে তুমি সহজ ফরম্যাট কি করবা? ওই যে তুল্য সংখ্যা বের করে তারপরে স্যার মোল সংখ্যা বের করে করবা। মোল সংখ্যা বের করে করলেও কিন্তু হবে, ওটাও একই রকম সূত্র, মানে একই বড় হবে, এই রকমই হবে, মানে এর চেয়ে ছোট হবে না। মোল সংখ্যা বের করে করলেও এর চেয়ে ছোট হবে না, আমি দেখছি। এখন দেখো অতিরিক্ত ক্ষার থাকে হচ্ছে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমরা এখন লঘুকরণ সূত্র অনুযায়ী পেতে পারি দ্রবণের আয়তন ঘনমাত্রা V1S1 সমান V2S2। অতএব S2 V1 কত আছে দেখো, V1 হচ্ছে 10 × 1 ভাগ মোট V2 কত হবে? 50 আর 200, তাহলে 250। তাহলে 250 হচ্ছে মোট V2। তাহলে 10 ভাগ 250 কত হয়? 10 ভাগ 250 0.04 মোলার। অর্থাৎ 0.04 মোলার তোমার হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। আমরা pH চেয়েছি, তাহলে pH ইকুয়াল কি হবে? pH ইকুয়াল, যেহেতু এটা প্রথম ক্ষারীয় দ্রবণ, সুতরাং প্রথমে pOH নির্ণয় করতে হবে -log of OH মাইনাস। যেহেতু এখানে দেখো 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, 0.04 মোলার, দেখো -log of 0.04
0.04 কত আসে লগ অ্যানসার 1.398 1.398 অতএব pH is equal 14 minus 1.398 is equal 12.6 12.602 অর্থাৎ মিশ্রিত দ্রবণের pH 12.602 12.6 অর্থাৎ তুমি যেভাবেই করো, তুমি যদি 9-10 বেস ধরে এটার ভর নির্ণয় করো, করে বিক্রিয়া লেখো, লিখে লিমিটিং বিক্রিয়ক বের করো, এইভাবে করলে একটু বড় হবে কিন্তু উত্তর অ্যানসার আসবে। তারপরে তোমার যদি তুল্য সংখ্যা বের করে মানে মোল সংখ্যা বের করো, গুণ করে মোল সংখ্যা বের করো, বের করে তারপরে তুমি করো, ওটাও বড় হবে। কিন্তু এটা একটা সহজ নিয়ম, ছোট আকারে করা যায়। এটা তোমার সহজ নিয়ম। প্রথমে ইকুইভ্যালেন্ট করে নিলা, বিক্রিয়া লিখলা, বিক্রিয়া লিখে তুমি বুঝতে পারলা যে কত মিলিলিটার কত মোলারকে প্রশমিত করে, এত মিলিলিটার এত মোলার সালফিউরিক অ্যাসিডকে এত মিলিলিটার এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করে। অতিরিক্ত ক্ষার থেকে গেল। এখন লৌহকরণ সূত্র দিয়ে তুমি জানো V1S1 = V2S2, V1S1 = V2S2। তো V1S1 = V2S2 থেকে তুমি দেখলা যে দ্রবণের মোট আয়তন 50 আর 200 কত, তাহলে 250 মিলিলিটার। আর হচ্ছে আমরা অতিরিক্ত ক্ষার রয়েছে 10 মিলিলিটার 1 মোলার, ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট কিন্তু ঘনমাত্রা এবং আয়তন। তাই ওইটাকে আমার মোট দ্রবণের ভিতরে ঘনমাত্রা কত 0.04 মোলার। তো ওইটাকে আমরা পরে POH সূত্র অনুযায়ী মাইনাস লগ OH মাইনাস, সুতরাং লগ এখানে বের করে আমরা দেখতে পারি 1.398, অতএব pH = 12.6। অর্থাৎ এই দ্রবণে অ্যাসিড ও ক্ষার অতিরিক্ত থাকবে, দ্রবণটি ক্ষারীয় হবে। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে যদি এই কোশ্চেন আসে, তাহলে এই পর্যন্ত 0.04 মোলার, 0.04 মোলার এটা হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। আর যদি বিক্রিয়ার পর লাইনটা কিভাবে লিখছেন স্যার? সেকেন্ড লাইনটা কিভাবে লিখছেন স্যার? এটা বিক্রিয়ার পর না স্যার, উপরের লাইনটা। এটা জি স্যার, এটা বলেন আগে। আচ্ছা, ওটা বলেন স্যার, সমস্যা নেই, পরেরটা আমরা বলবো। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট পানি তৈরি করছে। এখানে দেখো প্রশমন করে দেখা যাচ্ছে তোমার সমতাবিধান করে 2 মোল সালফিউরিক সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। পরবর্তীতে দেখো 15 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, তার মানে আমরা এখান থেকে কিভাবে পাচ্ছি যে ঘনমাত্রা যদি সেম হয় তাহলে 1 মিলিলিটার 2 মিলিলিটারকে প্রশমিত করে, তাহলে আমার আছে 15 মিলিলিটার, ঘনমাত্রা সেম। সুতরাং 15 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড 15 দুগুণে 30 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করে। যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, তাহলে অতিরিক্ত ক্ষার কতটুকু থাকবে 40 মাইনাস 30 মিলিলিটার প্রশমিত হয়ে গেছে। যেহেতু 30 মিলিলিটার বলো স্যার 50 ml, স্যার 50 ml থেকে স্যার 15 ml কিভাবে H2SO4 হলো স্যার, এটা বলুন। দেখো এইটা আর এইটা গুণ করতে হয়। যে কোনো আয়তনের দ্রবণের ঘনমাত্রাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট 1 মোলারে নিয়ে যেতে চাই, তাহলে আগের যে আয়তন এবং ঘনমাত্রা আছে সেই দুটো গুণ করতে হয়। দেখো গুণ করো 50 × 0.3 গুণ করলে 3 × 5 = 15, পয়েন্ট এখানে চলে আসে, তার মানে 15 মিলিলিটার আর ঘনমাত্রা হয়ে যাবে 1 মোলার। ঠিক সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা কি স্যার 1 মোলারে মানে 1 মোল ঘনমাত্রাতে পরিবর্তন করতে আমরা এরকম করে নিয়ম আছে কিনা? নিয়ম করা যাবে, হ্যাঁ নিয়ম করা যাবে, এবং এটা V1S1 = V2S2 লৌহকরণ সূত্র হিসেব করে দিতে হবে। যেহেতু আমার H2 হচ্ছে তোমার 1 মোলার, আমি কনভার্ট করব 1 মোলারে, আমার জানা আছে, তাহলে V1S1 আমার জানা আছে, তাহলে V2 সমান তোমার দুটো গুণ করলেই হয়ে যাবে, যেহেতু 1 মোলার আমার জানাই আছে, যেহেতু 15 মিলিলিটার। এটা দেখো V2S2 V1S1 গুণ করো, দেখো 40 আসে, এই দুটো গুণ করলে 40 হবে এবং ঘনমাত্রা 1 মোলার হয়ে যাবে। এটা নরমাল নিয়ম অনুযায়ী, অর্থাৎ 40 মিলিলিটার 1 মোলার। এরপরে তোমার অতিরিক্ত ক্ষার থেকে গেল, অতিরিক্ত ক্ষারের ঘনমাত্রা কত হবে, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট ঘনমাত্রা এবং আয়তন আমরা জানি 10 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট ঘনমাত্রা আয়তন, কিন্তু মোট দ্রবণে ওর ঘনমাত্রা কত সেটা কিন্তু আমরা এখনো জানি না। মোট দ্রবণ কত 50 × 200 মিলিলিটার, অর্থাৎ 250 মিলিলিটার দ্রবণে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে সেই 10 মিলিলিটার 1 মোলার হচ্ছে V1S1 আর V2 হচ্ছে 250, তাহলে S2 = V1S1/V2 করলেই আমরা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা পেয়ে যাব। অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা 0.04 মোলার। অর্থাৎ যে কোনো দ্রবণ তোমার এরকম আসতে পারে, তোমরা এইভাবে ইকুইভ্যালেন্ট করে সহজে বের করে pH
বা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বা মিশ্রিত দ্রবণের প্রকৃতি ইজিলি বিশ্লেষণ করতে পারবে। আমরা দেখো আরেকটা ম্যাথ করি, এটা দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে। প্রথম বিকারে 50 মিলিলিটার 0. স্যার এরকম ম্যাথ কি স্যার ফার্স্ট পেপারে 4 নম্বরের সাথে কোনো মিল আছে? ওইখানে স্যার পিএস চিহ্ন করতে হয়। পিএইচ ফার্স্ট পেপারের যে 1 নম্বর চ্যাপ্টারে কিন্তু এরকম, হ্যাঁ ওখানেও পিএইচ নির্ণয় করা ছিল, তবে ওইখানে খারাপ পিএইচ নির্ণয় করা বাফার দ্রবণ এবং নরমাল দ্রবণের পিএইচ নির্ণয় করা ছিল, একটু কম ছিল। এই ধরনের ম্যাথ ওখানে আছে, একটা দুইটা আছে আর কি, এবং বইয়ের সাথে বর্তমান বইতে দিয়ে দিছে, আগের বইতে ছিল না, সিলেবাস অনুযায়ী নেই আর কি। ও স্যার তাহলে কি স্যার এরকম ম্যাথ কি স্যার ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টার হতে আসবে না? হ্যাঁ হতে পারে, কিন্তু ফার্স্ট পেপার 4 নম্বর চ্যাপ্টারের সাথে এটার মিল আছে, হতে পারে। দেখো দিনাজপুর বোর্ড 2016 সালে একটা ম্যাথ আসছে। প্রথম বিকারে 50 মিলিলিটার 0.5 মোলার 2.45 গ্রাম H2XO4 S দেয়নি, XO4 দিছে, এত আছে। এবং দ্বিতীয় বিকারে আরেকটা দ্বিতীয় বিকার নিচে, দ্বিতীয় বিকারে 100 মিলিলিটার 0.5 মোলার MOH ক্ষার আছে। 1 নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপকের H2XO4 এর আণবিক ভর নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন বলতেছে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি সবচেয়ে সহজ। মিশ্রণের পিএইচ কত হবে? একদম লাস্টেরটা করে দিলাম যে মিশ্রণের পিএইচ কত হবে। দেখো একই রকম ম্যাথ। প্রথম দ্রবণের ঘনমাত্রা, দ্রবণে দেখো দেওয়া আছে আমার 50 মিলিলিটার 0.5 মোলার 2.45 গ্রাম H2XO4 X, কিন্তু যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে দিত তাহলে তো আমরা আণবিক ভর জানতেই পারতাম, কিন্তু একটু আননোন করে দিয়েছে যাতে আমরা আণবিক ভর নির্ণয় করতে হয়। তো 1 নম্বর সমাধান দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওই যে W = স্যার ভালো মানুষ বাই 1000, W = স্যার ভালো মানুষ বাই 1000, অর্থাৎ SVM বাই 1000। এখান থেকে আমরা M বের করে ফেলতে পারি। M = 1000 W বাই MV। তাহলে কত আসে দেখো, 1000 W এর মান দেওয়া আছে, W হচ্ছে 2.45 ডিভাইড বাই M, M বের করতে হবে, তাহলে এখানে M থাকবে কেন? S হচ্ছে 0.5 ইনটু V হচ্ছে 50, কত আসে দেখো তো? 98। তার মানে সালফিউরিক অ্যাসিডটা দিয়েছে 98, X জাস্ট আননোন করে দিয়েছে, X করে দিয়েছে, সালফার হবে H2SO4। তার মানে M, তার মানে কি তোমাদের পরীক্ষায় কিন্তু সহজ কোশ্চেনই আসবে, কঠিন কোনো কোশ্চেন আসবে না, সহজ কোশ্চেন আসবে, তোমার যেটা জানা সেই ধরনের কোশ্চেনই আসবে, হ্যাঁ কঠিন কোনো কোশ্চেন আসবে না। মানে স্যার এগুলোর বাইরে আসবে না? না, এগুলোর বাইরে আসবে না। আর যে আমরা যে 2-3টা কোশ্চেন করলাম না আগে দুটো, তাও তো একটু কঠিন, তার মানে আর এই কোশ্চেনগুলো অনেক সহজ। এবং আগের কোশ্চেনটার মতনই আবার দেখো এই 2 নম্বর কোশ্চেন, তার মানে আমরা পেয়ে গেলাম এটা সালফিউরিক অ্যাসিড, আর এটা কি এখন আননোন MOH, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যেহেতু ভর দেওয়া নেই আমরা বলতে পারতেছি না, তবে আমাদের প্রয়োজন নেই। তবে আমরা এটা বুঝতে পারতেছি এটা এক অম্লীয় ক্ষার, অর্থাৎ একটা OH আছে, এক অম্লীয় ক্ষার, কিন্তু এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। H2XO4 এটা বুঝতে পারতেছি এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, আর MOH এটা হচ্ছে এক অম্লীয় ক্ষার, এটা বুঝতে পারবো। আমাদের এইটুকুই জানা লাগবে, আর বেশি কিছু জানা লাগবে না। অর্থাৎ আমরা 1 নম্বর সমাধান করি। স্যার আমাদের এখানে যে কোশ্চেন দিছে H2XO4 এর মানে কি স্যার ওইটা কি পুরোটা বের করব না খালি X বের করব? H2XO4 এর শুধু
ওইটারই আণবিক ভর বের করতে হবে। আর 2 নম্বর দেখো, মানে স্যার 98 এর সাথে তারপর হাইড্রোজেন তারপর অক্সিজেনের আবার যোগ করতে হবে না? না না না, ওটা তো শুধু X বের করতে পারা নাই, বলছে H2SO4 এর আণবিক ভর কত। আমার তো H2SO4 এর আণবিক ভর কত, X এর বের করতে পারা নাই, X এখানে মৌল সালফার। আমার বলছে ও H2SO4 এর আণবিক ভর কত, মানে টোটাল যৌগটার আণবিক ভর কত, স্যার 98। এক্স এর আণবিক ভর যদি চায় তখন কি স্যার মানে এক্স এক্স কি মানে স্যার এক্স যখন কিউ তোমার হবে? X এর যদি পারমাণবিক ভর চাইতো তাহলে তোমার কি করতে হতো, 98 টোটাল বের হয়েছে, টোটালটা বের হয়েছে 98, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনটা তোমার জানা, যে হাইড্রোজেন অক্সিজেনটা ওইখানে যোগ করে 98 এর সাথে বিয়োগ করলে X এরটা পেয়ে যেতাম। বিয়োগ করব স্যার। হ্যাঁ, এক্স 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 এর কি স্যার এখানে একটা পরমাণু নাকি একাধিক একটা পরমাণু পরমাণু, থাকে? একটা পরমাণু, শুধু সালফার H2SO4 98 পাইছে না, তার মানে এটা H2SO4, এই X এর বদলে সালফার আছে এখানে। ওকে, তাহলে মিশ্রিত করলে মিশ্রণের pH কত হবে এটাও দেখো, আমরা একই ভাবে করতে পারি। 50 মিলিলিটার, 50 মিলিলিটার, এখানে দেখো ভর দেওয়াই আছে, এখন ইকুইভ্যালেন্ট ভরটা দেওয়া আছে কিনা একটু দেখার বিষয়। 50 মিলিলিটার 0.5 মোলার H2SO4 ইকুইভ্যালেন্ট 25 মিলিলিটার 1 মোলার H2SO4, আর ওখানে আছে 100 মিলিলিটার 0.5 মোলার MOH ইকুইভ্যালেন্ট 50 মিলিলিটার 1 মোলার MOH ইকুইভ্যালেন্ট করা আছে। স্যার এখানে তো মোলারিটি সেমই ছিল, তাহলে ইকুইভ্যালেন্ট করে মোলারিটি আবার 1 করার দরকার কি ছিল? সেটাও একটা বিষয়, আমার ঘনমাত্রা সেম করারও প্রয়োজন নেই, যেহেতু ঘনমাত্রা সেম আছে, এটাও একটা বিষয়, ঘনমাত্রা সেম করার প্রয়োজন নেই, তাহলে আমার ঘনমাত্রা সেম না করলেও হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ঘনমাত্রা সেম না করলেও হচ্ছে, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়াটা তাহলে লেখো H2XO4 প্লাস MOH, বিক্রিয়া লিখলে কি পাওয়া যায়, M(X)O4 M2XO4 প্লাস H2O, তারপরে এখানে 2 হবে, এখানে 2 হবে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1 মিলিলিটার H2XO4 1 মিলিলিটার H2XO4 2 মিলিলিটার তোমার হচ্ছে MOH, এম কি স্যার? হ্যাঁ MOH কে প্রশমিত করতেছে, তার মানে এখানে মিশ্রিত দ্রবণের pH এম কি স্যার? নিরপেক্ষ হবে। হ্যাঁ, মিশ্রিত দ্রবণের pH নিরপেক্ষ হবে, 7 হবে, মানে তোমার এটা হলো সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাচ্ছে। এই জন্যই প্রশ্নটা চাইছে মিশ্রণের দ্রবণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি চাইছে, বুঝছো, pH নির্ণয় করতে বলো নাই, প্রকৃতি কি হবে। এই যে স্যার এম কি স্যার? PH তাহলে 7 লিখে দিব প্রশ্ন। আমি বলি এখানে M হচ্ছে মৌল মানে সোডিয়াম। একটা আননোন অ্যাসিড, MOH এটা আননোন ক্ষার, M হচ্ছে আননোন, অর্থাৎ এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি হতে পারে। তোমার সামনে কিন্তু এই যে যেমন H2XO4 এটা আননোন অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এটা তুমি নাও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসিডটা দুইটা H2 আছে, তার মানে এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, আর এইখানে একটা OH আছে, তার মানে এটা এক অম্লীয় ক্ষার, অর্থাৎ এক অম্লীয় ক্ষার আর দ্বিক্ষারকীয় অ্যাসিড। সুতরাং এক দ্বিক্ষারকীয় অ্যাসিড যেহেতু, তার মানে এর 1 মিলিলিটার ওর কি করবে, 2 মিলিলিটারকে প্রশমিত করবে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে বলতে পারবো যে 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 100 মিলিলিটার 0.5 মোলার MOH কে প্রশমিত করবে। সুতরাং দ্রবণে আর কোনো অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিডও থাকবে না, অতিরিক্ত ক্ষারকও থাকবে না, সেই জন্য মিশ্রণটির প্রকৃতি নিরপেক্ষ হবে। স্যার এখন যদি স্যার ক নাম্বার উত্তরটা মানে প্রশ্নটা করলো না, এখন স্যার যদি আমরা মনে করলাম যে H2CO4 হয় অথবা করে নাই, তারপরে শুধু এই প্রশ্নটা তুমি অ্যানসার করতে পারবা, কোনো সমস্যা নাই তো, তোমার তো জানতে হবে না যে এটা সালফিউরিক অ্যাসিড আর এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তো জানার কোনো প্রয়োজন নেই। আমার তো শুধুমাত্র অ্যাসিড দেখতে হবে যে সে কয়টা প্রোটন দান করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে H2XO4, তার মানে এটা তোমার সালফিউরিক অ্যাসিডের কাছাকাছি, কিন্তু X আমার জানার দরকার নেই, আমার তার মানে এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, কেন H2 আছে, তার মানে দুইটা H+ তৈরি করতে পারে। আর এই ক্ষেত্রে দেখো NOH, কয়টা OH আছে, একটা OH আছে,
তার মানে যেহেতু দুইটা H প্লাস তোমার কি করবে, দুইটা OH কে প্রশমিত করবে। তো সুতরাং 1 মিলিলিটার এই H2SO4 2 মিলিলিটার MOH কে প্রশমিত করবে যদি তাদের ঘনমাত্রা সেম হয়। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে ঘনমাত্রা সেমই করে দিয়েছে। তো সুতরাং 1 মিলিলিটার 2 মিলিলিটার MOH কে প্রশমিত করবে, এটা আমরা বিক্রিয়া থেকেই দেখতে পাচ্ছি, প্রশমিত বিক্রিয়া এবং সমতা বিধান। বলো ঘনমাত্রা যদি সেম না থাকে তাহলে কি আমরা ইকুইভ্যালেন্ট করে নিব? করে নিবা, হ্যাঁ অবশ্যই মাস ঘনমাত্রা সেম না থাকলে ইকুইভ্যালেন্ট করে 1 মোলার করে নিবা। তারপরে সেই এখানকার আয়তনের হিসাব করবা যে কত মিলিলিটার প্রশমিত করে, যেটা আমরা আগে করেছি। আগের ম্যাথটা আরো জটিল, এটা আরো সহজ করে দিয়েছে। এত সহজ করে দেয় কখনো যে তোমার দেখো ঘনমাত্রা সেম আছে, আয়তনে এত মিলিলিটারকে প্রশমিত 50 মিলিলিটার 100 মিলিলিটার প্রশমিত করে ফেলবে, সুতরাং কোনো দ্রবণ অবশিষ্ট থাকবে না, তাই মিশ্রণটির প্রকৃতি নিরপেক্ষ হবে। মানে খুব সহজ করে ফেলছে ম্যাথ। এত সহজ সাধারণত বোর্ডে আসে, ভর্তি পরীক্ষাগুলোতে বিশেষ করে যেখানে লিখিত ভর্তি পরীক্ষা হয়, আবার অবজেক্টিভ লিখিত পরীক্ষা একটু সহজ আসে। হ্যাঁ বলো স্যার, ওই প্রশমিত করাটা বুঝি নাই। প্রশমিত করাটা যেমন দেখো এখানে কত আছে 1 মিলিলিটার আছে, এইখানে প্রশমিত 2 মিলিলিটার আছে, তার মানে 1 মিলিলিটার H2SO4 অ্যাসিড 2 মিলিলিটার MOH কে প্রশমিত করতেছে। কোথা থেকে আমরা পাচ্ছি? বিক্রিয়া থেকে পাচ্ছি যে 1 মিলিলিটার H2SO4 2 মিলিলিটার MOH কে প্রশমিত করবে যদি তাদের ঘনমাত্রা সমান হয়। যেমন দেখো এখানে 0.5 মোলার 0.5 মোলার, তার মানে 1 মিলিলিটার করে 2 মিলিলিটারকে, তাহলে 2 মিলিলিটার করবে 4 মিলিলিটারকে, 5 মিলিলিটার করবে 10 মিলিলিটারকে, তাহলে 50 মিলিলিটার করবে 100 মিলিলিটার, অর্থাৎ 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে H2SO লিখছি না, H2SO4 লিখতে হবে। H2SO4 100 মিলিলিটার 0.5 মোলার MOH কে প্রশমিত করবে, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রশমিত দুইটা দ্রবণই তোমার সমমোলার নেওয়া হয়েছে, দুইটা দ্রবণই পরস্পর মিশ্রিত করলে সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাবে, অ্যাসিডও অবশিষ্ট থাকবে না, ক্ষারও অবশিষ্ট থাকবে না, যার কারণে কি হবে, মিশ্রণটি প্রকৃতি নিরপেক্ষ হবে, অর্থাৎ মিশ্রণের কোনো অ্যাসিডও অবশিষ্ট নেই, কোনো ক্ষারও অবশিষ্ট নেই, যার কারণে মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আগের পড়ার ভিতরে কোনো কোশ্চেন? আমরা নেক্সট ক্লাসে জারণ বিবরণে চলে যাব, নেক্সট ক্লাসে জারণ বিবরণে চলে যাব। এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন ম্যাথ তোমরা করতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে জিজ্ঞাসা